तो हेलो एवरीवन তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে তো মডেল কোশ্চেন সেট নাম্বার 1 এখান থেকে চলো আজকে আমরা কোশ্চেন সেট প্র্যাকটিস করব। তো এটা হচ্ছে টার্গেট বই থেকে আমি নিয়েছি, তোমাদের একদম প্রথমেই আমি বলে দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 এ কি দেওয়া রয়েছে, আমি এখানে আমার ভিডিওটা একটু নিচের দিকে নামিয়ে দিই। তো কোশ্চেন নাম্বার 1 এ যেটা দেওয়া রয়েছে দেখো এখানে, সেটা হচ্ছে বলছে যে একটু বসেই তাই উঠে গেল। তো তোমরা বুঝতেই পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে। তো চলো আগে আমরা দেখে নিই অপশানগুলো কী কী। অপশান ক কি বলছে পড়ার ঘরে, অপশান খ বলছে কোনার ঘরে, অপশান গ বলছে কল ঘরে, আর অপশান ঘ বলছে পাশের কুঠুরিতে। তাহলে এটা তোমরা জানো, বুঝতেই পারছো কে বাঁচায় কে বাঁচায়। দেখো আমি এখানে ছোট্ট করে লিখে রেখেছি যে কে বাঁচায় যাতে তোমাদের একদম মনে রাখতে সুবিধা হয় থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে নেওয়া হয়েছে কে বাঁচায় এই যে গল্প থেকে নেওয়া হয়েছে। তো চলো আমরা এবারে জেনে নিই যে উত্তরটা কি হবে। এই যে একটু বসেই তাই উঠে গেল, এটা কার কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে মেনলি কার কথা? এটা মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে। যে মৃত্যুঞ্জয় একটু বসেই কোথায় উঠে গেছিল? কলঘরে উঠে গেছিল। তাহলে এখানে দেখো কোথায় কলঘর রয়েছে, অপশান কি? অপশান হচ্ছে কি হয়ে যাবে? এটা অপশান গ। তাহলে উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? অপশান গ। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলছে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে ময়ূর ছাড়া কার্তিক কাকে বলা হয়েছে? তাহলে ময়ূর ছাড়া কার্তিক এটা কে? তাহলে অপশানে কী কী দেওয়া রয়েছে দেখো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে। অপশান এ বলছে ভজন চাকরকে, অপশান বি বলছে উৎসবকে, অপশান সি বলছে কি যে সতীশ বাবুকে, আর অপশান ডি কি বলছে বাসিনীকে। তাহলে যখন আমরা ভাত গল্প পড়েছি তখন আমরা কি জেনেছি যে ময়ূর ছাড়া কার্তিক কাকে বলা হয়েছে? ময়ূর ছাড়া কার্তিক বলা হয়েছে উৎসব মাইয়াকে বা উৎসব নাইয়াকে। ঠিক আছে, তো নাইয়া মাইয়া নয়, উৎসব নাইয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 3। কনক পানি চালের ভাত খান, কনক পানি চালের ভাত খান কার কথা বলা হয়েছে? মানে কে কনক পানি চালের ভাত খান? তাহলে বুঝতেই পারছো অনেক রকম চালের কথা বলা হয়েছিল কোন গল্পে? ভাত গল্পে। তাহলে বলছে দেখো কে কনক পানি চালের ভাত খায়। অপশান এ কি বলছে বড়বাবু, অপশান বি বলছে মেজবাবু, অপশান সি বলছে ছোটবাবু, আর অপশান ডি বলছে পিসিমা। তাহলে আমরা কি জেনেছি যে কনক পানি চালের ভাত কে খায়? অপশান এ কি হবে? উত্তরে যাবে অপশান এ। কে খেয়েছিল? অপশান এ বড়বাবু। ওকে চলো নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে তোমাদের 4 নম্বর কোশ্চেন, নির্ঘাত মারা গেছে বুড়িটা। তাহলে এখানে দেখো বুড়িটা মারা গেছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে আগে বলো তো? এটা নেওয়া হয়েছে ভারতবর্ষ গল্প থেকে। তো তোমরা বুঝতেই পারছো। আচ্ছা কথাটা কে বলেছিল? অপশান ক বা অপশান এ যেটাকে তোমরা বলবে আর কি, বলছে অপশান ক এ বলছে সরা বাউরি, অপশান খ বলছে চৌকিদার, অপশান গ বলছে মোল্লা সাহেব, অপশান ঘ বলছে চাওয়ালা জগা। তাহলে আমরা গল্পটা যখন আমরা পড়েছি তখন আমরা কি জেনেছি যে জগা চাওয়ালা সে কিন্তু এই কথাটা বলেছিল। তাহলে উত্তর কী যাবে? উত্তরে যাবে জগা চাওয়ালা এই কথাটি বলেছে। তাহলে অপশান ঘ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে বাজার থেকে থানার দূরত্ব। তাহলে এটা আমরা কোথা থেকে পাচ্ছি? বুঝতেই পারছো এই গল্পটা পড়ে মানে এই লাইনটা পড়ে বুঝতেই পারছো যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা নেওয়া হয়েছে ভারতবর্ষ গল্প থেকে। তাহলে বলছে যে বাজার থেকে যে থানা সেটা কত দূর, বলছে কি রয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি। অপশান ক বলছে 7 ক্রোশ, অপশান খ বলছে 2 ক্রোশ, গ বলছে 3 ক্রোশ, আর অপশান ঘ বলছে কি 5 ক্রোশ। তাহলে উত্তর কি যাবে? উত্তরে যাবে অপশান ঘ 5 ক্রোশ। তাহলে বাজার থেকে থানা কত দূর ছিল? 5 ক্রোশ দূরে ছিল। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি রয়েছে নাম্বার 6। এখানে কি বলছে দেখো সৌম্যমিত্র দাতা কর্ণ বলেছিলেন কাকে? তাহলে সৌম্যমিত্রর যে দাতা কর্ণ এটি কাকে বলেছিলেন? অপশান এ কি বলছে অমর গাঙ্গুলিকে, অপশান বি বলছে তৃপ্তি মিত্রকে, অপশান গ বলছে সোয়ালি মিত্রকে, আর অপশান গ কি বলেছিল নিজেকে। তাহলে দাতা মিত্র সে কাকে বলেছিল এটা? তাহলে এটা তোমরা অবশ্যই আনসার করবে, আমি কিন্তু এই আনসারটা বলবো না। এই যে প্রশ্নটা আমি তোমাদের দিলাম এই প্রশ্নটার উত্তরটা তোমরা করবে, এই উত্তরটা কিন্তু আমি বলবো না, কারণ এটা খুব সহজ প্রশ্ন। আমি দেখতে চাই তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে। তোমরা কোয়েশ্চেন নাম্বার 6 দেবে, দিয়ে তোমরা উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, অথবা দিয়ে এখানে একটা কোয়েশ্চেন রয়েছে আরে কোথায় গেল লোকটি হলো কে? তাহলে এখানে উত্তর কি কি দেওয়া রয়েছে দেখো, এখানে অপশান অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, টোটাল 4টি অপশান দেওয়া রয়েছে। এখান থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। অপশান এ বলছে রামব্রিজ, অপশান বি বলছে দিলদার, অপশান সি বলছে রজনী বাবু, আর অপশান ডি কি হবে? ওটা হয়ে যাচ্ছে কালীনাথ। তাহলে তোমরা যদি এই গল্পটা পড়ো, তোমরা গল্প নয় এটা হচ্ছে তোমাদের নাটক ছিল। নাটকটার নাম কি ছিল? তোমরা অবশ্যই নাটকের নাম কিন্তু কমেন্ট করে জানাবে। নাটকের নাম হচ্ছে কি নানা রঙের দিন। তো এখান থেকে এই যে লাইনটি তুলে নেওয়া হয়েছে, তাহলে
আরে কোথায় গেল লোকটা, কে বলেছিল, বলেছিল কে, বলেছিল হচ্ছে কে, বলেছিল রজনীবাবু। কার কথা বলেছিল এখানে, যে লোকটা কে, লোকটা হচ্ছে কে, লোকটা হয়ে যাচ্ছে রামব্রিজ। অপশান কি, অপশান ক। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 কি দেওয়া রয়েছে দেখো, বহুরূপী তখন লাঠে উঠবে। বহুরূপী এটি একটি কি, তাহলে বহুরূপী একটি কি বলছে, একটা অপশান ক কি বলছে একটা পাঠশালা, অপশান খ বলছে নাট্যশালা, অপশান গ বলছে যাত্রা দল, আর অপশান খ কি বলছে, অপশান ঘ বলছে ক্লাব। তাহলে বহুরূপী, এই যে গল্পটা আমরা যখন পড়ি তখন আমরা কি জানতে পারি, বহুরূপী একটা কি ছিল, একটা অপশান ঘ কি নাট্যগোষ্ঠী। তাহলে বহুরূপী কি ছিল, একটা নাট্যগোষ্ঠী। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে অথবা দিয়ে। মাইরি এই না হলে অ্যাক্টিং, কে বলেছিল, বলেছিল কে, অপশান ক বলছে কালীনাথ, অপশান খ বলছে রজনীকান্ত, অপশান গ বলছে রামব্রিজ, আর অপশান ঘ কি বলছে দর্শক। তাহলে মাইরি এই না হলে অ্যাক্টিং, এটি কোথা থেকে নেওয়া হয়েছে, নানা রঙের দিন, এখান থেকে এই লাইনটাকে তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভিভিআই আমি তোমাদের এই কোয়েশ্চেনটা দেবো, কারণ এইখান থেকে প্রায় কোয়েশ্চেন এসে থাকে, বিশেষ করে এই লাইনটা থেকে। তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর কে বলেছিল যে মাইরি এই না হলে অ্যাক্টিং, উত্তর কি হয়ে যাবে, অপশান কি, হ্যাঁ তোমরা ঠিকই বলছো, অপশান কি হবে, অপশান ঘ দর্শক বলেছিল, তাই তো, মাইরি এই না হলে অ্যাক্টিং। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো এখানে, রজনীকান্ত বাবুর মতো অভিনেতা আসলে কি বলছে, অপশান এ কি বলছে দেখো, সমাজের জন্য শিক্ষক, অপশান বি বলছে সমাজের জন্য বোকা, অপশান সি বলছে জ্ঞানী মানুষ, অপশান ঘ কি বলছে অস্পর্শ ভার। তাহলে এই যে রজনীকান্ত বাবুর মতো অভিনেতা আসলে, এটা কি হবে, অপশান কি হবে, এটা তোমরা অবশ্যই মনে মনে তোমরা কিন্তু অবশ্যই এই অপশানটা করার চেষ্টা করো, দেখি তোমরা কত মিনিটে কীভাবে করছো, তোমরা নিজেরা কিন্তু নিজের মূল্যায়ন করতে পারবে। তাই অবশ্যই তোমরা এটা মনে মনে এটাকে কী করবে, এটাকে করার চেষ্টা করো। তাহলে এটা উত্তর কী হয়ে যাবে, অপশান কি। তাহলে এই যে লাইনটা, আগে লাইনটা পড়ো, যে রজনীকান্ত বাবুর মতোই অভিনেতা আসলে কি, আসলে অস্পর্শ ভার, এটা কে বলেছিল, রজনীকান্ত বাবু নিজেই তো বলেছিল যে সে আসলে অস্পর্শ ভার, তার আর এখন কোনো সময় নেই। সে কিন্তু এগুলো নিজেই মনে মনে কল্পনা করেছিল বা মনে মনে ভাবতে শুরু করেছিল। তাহলে সে কি বলেছিল, নিজে আসলে সে নিজেকেই ধিক্কার জানিয়ে বলেছিল সে আসলে কি অস্পর্শ ভার। অপশান কি হবে, অপশান ঘ। ওকে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, বিভাগ নাটকে বলছে যে একটা রাস্তার উল্লেখ আছে, সেই রাস্তাটার নাম কি, অপশান ক কি বলছেন, ক বলছে মণি সামান্তার লেন, অপশান খ বলছে মণি সর্দার লেন, অপশান গ বলছে মণি সরকার লেন, অপশান ঘ বলছে মণি পোদ্দার লেন। তাহলে আমরা যখন গল্পটা পড়েছি, পড়ে আমরা কি জানতে পেরেছি যে বিভাগ নাটকে একটি রাস্তার উল্লেখ করা আছে, সেই রাস্তাটির নাম কি হবে, উত্তরটা কি হয়ে যাবে, অপশান ক মণি সমাদ্দার লেন। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, অপশান ক। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দারুণ মূল্য লাভ করিবারে। তাহলে এখানে দারুণ মূল্য কিসের কথা বলা হয়েছে, তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, বলছে জীবনের, সত্যের, মিথ্যের না মৃত্যুর। তাহলে উত্তর কী হয়ে যাবে, উত্তর অপশান কী হয়ে যাবে, এটা তোমরা একদম ভালো করে জানো যেটার উত্তর কী হয়ে যাবে। এটার কথা কিন্তু আমি বলবো না, আমি আগে এ সম্পর্কে অলরেডি অনেকবার বলে দিয়েছি। হয়ে যাবে কি অপশান খ, তাই তো, অপশান খ মানে সত্যটা কী হবে, সত্য হচ্ছে জীবনের দারুণ মূল্য। কে বলেছিল, কিসের জন্য বলেছিল, সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমিও জানতে চাই তোমাদের প্রিপারেশন কতটা কিভাবে হচ্ছে, কিভাবে পরীক্ষার জন্য রোজ একটু করে এগোচ্ছ। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, টিয়ার পালকের মতো সবুজ কোনটি, আগে আমাকে বলো টিয়ার পালকের মতো সবুজ এই গল্পটি এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে টিয়ার পালকের মতো সবুজ। তাহলে এই গল্পের এই যে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, এটি বুঝতেই পারছো যে জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে কোনটির কথা বলা হয়েছে, সবুজ তো কবি বলেছেন, সবুজের মধ্যে এখানে কোন সবুজের কথা বলা হয়েছে চলো তো আমরা দেখি। তো টিয়ার পালকের মতো সবুজ কিসের কথা বলা হয়েছে, যে টিয়ার পালকের মতো সবুজ। তো দেখো টিয়ার পালকের মতো সবুজ, অপশন ক বলছে কোনটির কথা বলছে, যে টিয়ার পালকের মতো সবুজ। এখানে লেখক বলছেন যে টিয়ার পালকের মতো সবুজ, এখানে কি বর্ণনা করতে গিয়ে এই কথাটি বলেছেন। তো দেখো অপশন কি দেওয়া রয়েছে, অপশন ক কি বলছে অর্জুন বনের কথা বলছে, অপশন খ বলছে মেহগিনি গাছের পাতা, অপশন গ বলছে পেয়ারা ও নোনা গাছ, আর অপশন ঘ কি বলছে ময়ূরের ডানা। তাহলে যখন আমরা কবিতাটা পড়ছি তখন আমরা কি জানতে পেরেছি, যে লেখক টিয়ার পালকের মতো সবুজ কাকে তুলনা করেছে। হ্যাঁ তোমরা অবশ্যই মনে মনে কিন্তু উত্তরটা করতে থাকো, ঠিক আছে। তো আমি বুঝতে পারছি তোমরা উত্তরটা করে দিয়েছো, তাহলে উত্তরটা কি হবে, অপশান গ। বলেছিল যে কোন গাছের কথা, অপশান কি
অপশান হয়ে যাচ্ছে অপশান গ, পেয়ারা ও নোনা গাছের কথা এখানে কবি বলেছিল। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। বলছি কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ কি বলছে দেখো, উজ্জ্বল আলোর স্তম্ভ কিসের মতো? অপশান ক বলছে গলিত সোনার মতো, অপশান খ বলছে গলিত রূপোর মতো, অপশান গ বলছে তরল সোনার মতো, অপশান ঘ বলছে গলিত সোনার মতো। তাহলে এই যে লাইনটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমি কিন্তু এক্ষুনি বলেছি লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো তোমরা বুঝতেই পারছো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমাদের শিকার কবিতা থেকে কিন্তু এই লাইনটা নেওয়া হয়েছে। তাহলে লেখক কি বলেছিল? যে গলিত সোনার মতো। ঠিক আছে, উজ্জ্বল যে সূর্যের আলোর স্তম্ভটা যেটা রয়েছে সেটা লেখকের চোখে কি মনে হয়েছিল? যে গলিত একদম সোনার মতো তার আলো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? অপশান কি? অপশান নাম্বার এখানে কি হয়ে যাবে? অপশান ঘ, গলিত সোনার মতো। তাহলে কি হয়ে যাবে উত্তর? অপশান ঘ, গলিত সোনার মতো। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। চলো এখানে কি বলছে দেখো, এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। চোখ তো ড্যাশ যায়, তো এই শূন্যস্থান পূরণে কি কি বসাতে হবে, কি কোনটা বসবে? দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। অপশান এ কি বলছে? সবুজ বাগান। অপশান বি বলছে সবুজ। অপশান সি বলছে গাছের ছায়া। অপশান ডি বলছে কি আরাম। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? তাহলে কি বলেছিল? চোখ তো চাই সবুজ, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কি? উত্তর যেটা হবে সেটা তোমরা বুঝতেই পারছো, তোমরা হয়তো অনেকেই অলরেডি উত্তর করে ফেলেছো। তো যারা উত্তর এখনও করতে পারছো না এই প্র্যাকটিস সেট থেকে, তাদের বলবো তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, কারণ এখনও টাইম আছে। এই সময় যদি না পড়ো তোমরা কিন্তু আনসার করতে পারবে না। আর এই গল্পটা আর এই যে লাইনটি, এই লাইনটা কোথা থেকে দেওয়া হয়েছে? এই লাইনটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই লাইনটা কোথা থেকে দেওয়া হয়েছে চেয়েছিল। তাহলে অপশান ক নয়, অপশান খ। তাহলে এই শূন্যস্থান পূরণে কী হবে? অপশান খ, সবুজ দেখতে চেয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলেছে দেখো, বিরাট আর্মাডা যখন ডুবলো। আর্মাডা কি? অপশান কয়ে কি বলছে দেখো, নৌবহর। অপশান খ বলছে সাবমেরিন। অপশান গ বলছে যুদ্ধ জাহাজ। আর অপশান ঘ কি বলছে? জাহাজ। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে, আর তোমরা এটা কমেন্ট করে জানাবে এটা কোথা থেকে দিয়েছে, এটা কোথা থেকে নিয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমিও জানতে চাই তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে, কত দূর হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে অপশান কি হয়ে যাবে? অপশান ক। তাহলে বিরাট যে কি বলে এটা আর্মাডা, এটা তো কোথা থেকে ডুবেছিল? আর্মাডা বলতে এখানে কি বুঝেছিল? অপশান কি হবে? নৌবহর। ঠিক আছে, তো এখানে যাচ্ছে অপশান ক। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে। তো এখানে দেখো অথবা দিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে, উনি রীতিমতো হতভম্ব। উনি এখানে কে? বলছে অপশান ক বলছে গুরু নানক। অপশান খ বলছে বলি কান্দারি। অপশান গ বলছে মর্দানা। অপশান ঘ বলছে লেখকের মা। তাহলে এখানে উত্তর কে যাবে? উত্তর হয়ে যাবে অপশান কি? অপশান খ। 2 নম্বর কোয়েশ্চেন এখানে যেটা দিয়ে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি বলছে দেখো এখানে, জরি শব্দের অর্থ কি? অপশান ক বলছে কি? নৃত্য। অপশান খ বলছে আনন্দ। অপশান গ বলছে ক্রন্দন। অপশান ঘ কি বলছে? সমাবেশ। তাহলে এখানে কি হয়ে যাবে? উত্তরটা কি হয়ে যাবে? জরি শব্দের অর্থ কি? এখানে জরি শব্দের অর্থ হয়ে যাবে কি? ক্রন্দন। তাহলে জরি শব্দের অর্থ কি হয়ে যাবে এখানে? জরি শব্দের অর্থ। তোমরা মনে মনে কিন্তু ট্রাই করতে থাকো, তোমাদের কতটা কি সঠিক হচ্ছে, কতটা কি ভুল হচ্ছে, তোমরা কিন্তু নিজে নিজে মূল্যায়ন করতে থাকো। তাহলে উত্তর কি যাবে এখানে? অপশান কি? অপশান গ। তাহলে জরি কি করে? জরি শব্দের অর্থ কি? জরি শব্দের অর্থ হচ্ছে কি? ক্রন্দন। তাহলে দেখো এখানে টোটাল আমি 14টা কোয়েশ্চেন করেছি, আর তোমাদের এখানে কটা রয়েছে? এখানে তোমাদের আর 4টে কোয়েশ্চেন রয়েছে। এই 4টে কোয়েশ্চেন হলে মোটামুটি তোমাদের 18টা কোয়েশ্চেন আজকে কমপ্লিট হবে। নেক্সট দিনে কিন্তু আমি এসিকিউ আমি কিন্তু নিয়ে আসবো। কোয়েশ্চেনটা চলে এখানে আমাদের দেখো কোয়েশ্চেনটা আমরা ভালো বুঝতে পারছি। কোয়েশ্চেন নাম্বার 15 এখানে কি দিয়েছে দেখো, ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা জানো ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত। দেখো চলো আমরা একটু অপশানগুলো দেখে নিই। অপশান এ কি বলছে? টেবিল টেনিস। অপশান বি বলছে ক্রিকেট। অপশান সি বলছে সাঁতার। অপশান ডি বলছে খোখো। তাহলে আমরা কি জানি ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান কি হয়ে যাবে? অপশান খ, ক্রিকেটের সঙ্গে যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ মোটামুটি আঁকা শুরু করেন কত বছরে? বলছে কত বছর বয়সে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা শুরু করে? তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর দেখো এখানে কি বলেছে, অপশানে কি দেওয়া রয়েছে। বলছে আমরা কি জেনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে এঁকেছেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর বয়সে এঁকেছেন। ওকে, আচ্ছা চলো এবার দেখি আমরা
আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, চলো এবার আমাদের আর মাত্র দুটো এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে, দিয়ে আজকের আমি এমসিকিউ পর্বটা শেষ করব, কারণ আমার যেন মনে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যদি ভিডিওটা বড় হয়ে যায় নেক্সট মানে পার্টে আমি এর আর একটা পার্ট পোস্ট করব। দেখো এই পার্টটা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটা আমি পোস্ট করব। তার সঙ্গে দেখো এখানে যে বড় কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, সেই বড় কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে মোটামুটিভাবে একটা সুন্দর আলোচনা করব, যেটা তোমাদের অনেকটা কিন্তু হেল্প হবে। আমরা লাস্টে যে দুটো কোয়েশ্চেন বাকি আছে সেই দুটো কোয়েশ্চেন আমরা কমপ্লিট করি। তো কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 70-তে যেটা দেওয়া রয়েছে সেটা কি বলছে দেখো, ভাষার কনিষ্ঠতম, মানে বলছে যে এখানে ভাষার কনিষ্ঠতম অংশ হলো কি। তাহলে কনিষ্ঠ মানে কি এটা আগে আমরা জানবো। কনিষ্ঠ মানে কি? কনিষ্ঠ মানে মনে রাখবে ছোট। কনিষ্ঠ মানে কি? ছোট। ছোট, ইস লেখাটা খুব বাজে। তাহলে কনিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে ভাষার একদম ছোট অংশের নাম কি, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে দেখো এখানে কি কি অপশান দিয়েছে। অপশান এ বলছে ধ্বনিমূল, অপশান বি বলছে রূপমূল, অপশান সি বলছে পদ, অপশান ডি বলছে কি শব্দ। তাহলে তোমরা যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে তুমি কিভাবে সঠিক উত্তরটা বেছে নেবে। তো দেখো ভাষার সবথেকে ছোট অংশ, যদি তোমরা শব্দ বলো এক্ষেত্রে কিন্তু শব্দ হবে না। দেখো আমি এখানে অপশান ঘ থেকে আমি আসছি, কোনটা হবে আমি এখানে বলছি। দেখো একটু এখানে আমি এটাকে নিয়ে আলোচনা করি, তাহলে দেখো তোমাদের ভাষা সম্পর্কে একটু যে আইডিয়া সেই আইডিয়াটা ক্লিয়ার হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমে যদি বলো শব্দ কি ভাষার কনিষ্ঠ রূপ হতে পারে? না, শব্দ কিন্তু ভাষার কনিষ্ঠ রূপ হতে পারে না, কারণ শব্দ গঠিত হয় কয়েকটা বর্ণ দিয়ে, ঠিক আছে। আর পদ যদি বলো তাহলে পদ কি দিয়ে গঠিত হয়? পদ গঠিত হয় কয়েকটা শব্দ দিয়ে। পদ শব্দ এগুলো কিভাবে গঠিত হয় আমি কিন্তু আমার চ্যানেলে একটা করে ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখে নেবে। ওকে, আচ্ছা রূপমূল কাকে বলে সেটাও কিন্তু আমি দিয়ে রেখেছি। তাহলে রূপমূল, পদ, শব্দ এই যে তিনটের মধ্যে কিন্তু একটাও কিন্তু আমাদের ভাষার ক্ষুদ্রতম একক নয়। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের কি হবে? আমাদের ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল হচ্ছে আমাদের ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ধ্বনিমূল হচ্ছে আমাদের ভাষার ক্ষুদ্রতম একক। ওকে, কেন আমাদের ধ্বনিমূল ভাষার ক্ষুদ্রতম একক? ভাষার একদম ছোট যদি অংশ তোমরা বলো, ছোট্ট একদম যেটা আমাদের একদম মানে ভাষার শুরুতেই পাই সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা ধ্বনি পাই। যখন আমরা কোনো একটা বাচ্চা দেখবে ভাষা বলতে শুরু করে, সে কিন্তু প্রথমেই অনেক বড় শব্দ বলতে পারে না। প্রথমে কি করে? ছোট আওয়াজ বার করার চেষ্টা করে। এই যে আওয়াজ বার করে কোনো একটা শব্দ অস্পষ্ট উচ্চারণ করছে, তার যে আওয়াজ বেরোচ্ছে এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা ধ্বনি বলছি। কোশ্চেন কি দিয়েছে? ভাষার একদম ছোট্ট ক্ষুদ্রতম অংশ। তাহলে এখানে উত্তর কি হবে? ভাষার একদম ছোট্ট ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনিমূল। কারণ ধ্বনি থেকে তবে হচ্ছে বর্ণ আসছে, তবে শব্দ আসছে, তবে পদ আসছে, তবে রূপমূল আসছে। আগে আমাদের যেটা আসছে ভাষার ক্ষেত্রে সেটা হচ্ছে ধ্বনি। তাই মনে রাখবে ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? ধ্বনিমূল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন, আমাদের একদম সর্বশেষ কোয়েশ্চেন যেটা আমরা চলে এসেছি। তো কোয়েশ্চেন নাম্বার 18 বা 18 যেটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে বর্ণমালামূলক সমাসের আর এক নাম কি। তাহলে বলছে বর্ণমালামূলক সমাসে তার হচ্ছে আর একটা নাম কি। অপশান এ কি বলছে দেখো, কর্মধারায় সমাস, অপশান বি বলছে বহুব্রী সমাস, অপশান সি বলছে দ্বন্দ্ব সমাস, অপশান ডি বলছে কি দ্বিগু সমাস। তাহলে যদি বলে বর্ণনামূলক সমাস, তোমরা সব সময় মনে রাখবে প্রত্যেকটা যে সমাসের পদ্ধতি বা প্রত্যেকটা যে সমাস রয়েছে, এতগুলো সমাস আমাদের দেওয়া রয়েছে, যাদের মধ্যে রয়েছে কর্মধারায় সমাস রয়েছে, বহুব্রী সমাস রয়েছে, দ্বন্দ্ব সমাস রয়েছে, দ্বিগু সমাস রয়েছে। তার মধ্যে সবচাইতে বড়, সবথেকে বর্ণনায় সবথেকে বেশি, জাস্ট এইভাবে তোমার মনে রাখবে যে বর্ণনার মধ্যে মানে সমাজের মধ্যে সবথেকে বড় যে ভাগটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বহুব্রী সমাস। এটার মনে হচ্ছে 12টা ভাগ আছে, আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই, হয় 11টা না হলে 12টা যে ভাগ। এখানে কি বলা হয়েছে? বিভিন্ন মানে যে শব্দগুলো বা বিভিন্ন কাজগুলোর এখানে বর্ণনা করে এখানে কিন্তু তার ভাগ করা হয়েছে বা সমাজকে ভাগ করা হয়েছে। তাহলে উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের এখানে কি অপশান কী হয়ে যাবে? উত্তর কি? অপশান খ কি হবে? বহুব্রী সমাস। তাহলে বহুব্রী সমাস হচ্ছে একটা কি? বর্ণনামূলক সমাস। ওকে, আচ্ছা এই ছিল আজকে আমাদের টোটাল 18টা এমসিকিউ। তোমাদের এই যে প্র্যাকটিস সেটটা রয়েছে এখান থেকে টোটাল 24টা তোমাদের চ্যাপ্টার রয়েছে। 24টা চ্যাপ্টার আমরা এমসিকিউ কমপ্লিট করব এই মাত্র কয়েকটা দিনে। আমি তোমাদের এসিকিউ নিয়ে ভাবছি আলোচনা করব, বড় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আগে এখানে যে 24টা সেট রয়েছে প্রত্যেকটা সেট থেকে আমি
MCQ মানে 24টা MCQ নিয়ে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। আর তার সঙ্গে দেখো আমি যেমন আজকে ব্যাখ্যামূলক আলোচনা করলাম, তাই আমার কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়েছে। তাই এরকমভাবে আমি ব্যাখ্যামূলকভাবে আলোচনা করব। এরকম প্র্যাকটিসের রিলেটেড ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও। আজকের মতো আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।